রাজধানীর বাতাসে যেন বারুদের গন্ধ। রাজনৈতিক অঙ্গনের প্রতিটি কোণে বিরাজ করছে এক গুমোট আবহাওয়া। ক্ষমতার অলিন্দ থেকে শুরু করে রাস্তার চায়ের দোকান পর্যন্ত সর্বত্রই এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি হতে চলেছে? এই দমবন্ধ পরিস্থিতির মধ্যে আজ এক অতর্কিত সিদ্ধান্তে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব উপদেষ্টাকে নিয়ে তার কার্যালয়ে ডেকেছে এক জরুরি ক্যাবিনেট বৈঠক। বৈঠকের পরপরই একটি গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা, যার দিকে তাকিয়ে আছে গোটা জাতি। কি বলবেন তিনি? কোন অমীমাংসিত রহস্যের জট খুলছেন আজ? মূলধারার গণমাধ্যমগুলো এরই মধ্যে নিজেদের সূত্র মারফত নানা জল্পনা কল্পনার পালে হাওয়া দিয়েছে, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠা দুটোই বাড়িয়ে দিয়েছে। এই জরুরি বৈঠকের প্রেক্ষিতে আরও ঘনীভূত হয়েছে মাত্র দুদিন আগের একটি ঘটনাকে কেন্দ্র করে। সেদিন রাতে অনেকটা নীরবেই তিন বাহিনীর প্রধানদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন ডক্টর ইউনূস। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে সেই রুদ্ধদ্বার বৈঠক নিয়ে তখন থেকে চলছিল কানাঘোষা। বিশ্লেষকরা মনে করছেন দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনার পাশাপাশি আসন্ন নির্বাচন ঘিরে সম্ভাব্য সংকট মোকাবেলার প্রস্তুতিও ছিল সেই বৈঠকের অন্যতম এজেন্ডা। সাধারণত দেশের ক্রান্তিকালে রাষ্ট্রপ্রধানের সঙ্গে সামরিক নেতৃত্বের এমন বৈঠক গভীর তাৎপর্য বহন করে। আজকের এই জরুরি ক্যাবিনেট মিটিং সেই বৈঠকেরই যৌক্তিক পরিণতি কিনা সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, প্রধান উপদেষ্টার আজকের ঘোষণা বেশ কয়েকটি অমীমাংসিত ইস্যুর চূড়ান্ত সমাধান আসতে পারে, যা আগামী দিনের রাজনীতিকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তবে সবচেয়ে বড় প্রশ্নটি হলো, এই সমাধানগুলো কি সকল পক্ষের জন্য হবে, নাকি কোনো একটি নির্দিষ্ট দলকে তুষ্ট করে এই আয়োজন? এই সংশয়ের মেঘেই ঢেকে আছে পুরো রাজনৈতিক আকাশ। বর্তমানে দেশের সামনে সবচেয়ে বড় ইস্যু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের প্রস্তাবের ওপর গণভোট। সরকার ও নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নিয়ে এখন আর কোনো ধোঁয়াশা নেই। এটি এখন প্রায় নিশ্চিত, কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে গণভোটের সময়কাল। জাতীয় নির্বাচনের আগে কি সংবিধান সংস্কারের মতো একটি ঐতিহাসিক বিষয়ে গণভোট হবে, নাকি নির্বাচনের দিন ব্যালটের মধ্যে জনগণ দুটি রায় একযোগে দেবে? এই একটি প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির সব জটিল সমীকরণ। সূত্র বলছে, আজকের বৈঠকে এই বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেতে চলেছে এবং প্রেস ব্রিফিং এর সম্ভবত সেই সিদ্ধান্তই ঘোষিত হবে, যা একটি বড় রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবিকে প্রতিষ্ঠা দেবে। গুঞ্জন শোনা যাচ্ছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ঘোষণা করতে পারেন যে সংবিধান সংস্কারের প্রস্তাবের ওপর গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। যদি এই ঘোষণা সত্যি হয়, তবে এটি হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য এক বিশাল রাজনৈতিক বিজয়। কারণ শুরু থেকে দলটি নির্বাচনের আগে আলাদাভাবে গণভোট আয়োজনের ঘোর বিরোধী ছিল। তাদের যুক্তি ছিল, এতে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত হবে এবং জটিলতা বাড়বে। দৈনিক আমার দেশ পত্রিকাও তাদের সর্বশেষ প্রতিবেদনে একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। তাদের ভাষ্য মতে বিএনপি তার দাবিতে অটল এবং শেষ পর্যন্ত জয়যুক্ত হওয়ার পথে হাঁটছে। অথচ পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল না। জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত সরকারের অধীনে যে ঐকমত্য কমিশন তৈরি করা হয়েছিল, তারা দীর্ঘ আলোচনা ও পর্যবেক্ষণের পর দ্ব্যর্থহীন ভাষায় সুপারিশ করেছিল যে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা অপরিহার্য। কমিশনের প্রথমে একটি নতুন নির্বাচিত সরকার গঠিত হওয়ার আগে সংবিধান সংস্কারের মতো মৌলিক বিষয়গুলো নিষ্পত্তি হওয়া জরুরি। তা না হলে নির্বাচিত সরকার এই সংস্কার প্রস্তাবকে পাশ কাটিয়ে যেতে পারে অথবা নিজেদের রাজনৈতিক সুবিধার্থে এর অপব্যবহার শুরু করতে পারে। সেক্ষেত্রে এই গণভোটের কোনো নৈতিক বা আইনগত মূল্য থাকবে না। জামায়াতে ইসলামী শুরু থেকে ঐকমত্য কমিশনের এই সুপারিশকে সমর্থন করে আসছিল। দলটির আমির ডক্টর শফিকুর রহমান একাধিকবার জনসভায় ও বিবৃতিতে দলীয় অবস্থান স্পষ্ট করে বলেছেন, সংস্কার আগে নির্বাচন পরে। তাদের আশঙ্কা, নির্বাচনের পর কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেলে জুলাইয়ের অর্জনগুলো জলাঞ্জলি দিতে পারে। কিন্তু রাজনৈতিক দাবা খেলায় বিএনপি অনড় অবস্থান এবং তাদের মিত্রদের সমর্থনে সামনে ঐকমত্য কমিশনের সুপারিশ এবং জামায়াতের দাবি সম্ভবত ধোপে টিকছে না। বড় দল বলে কথা, রাজনৈতিক পর্যবেক্ষকদের মুখে এখন এই একই কথা শোনা যাচ্ছে। এই সমীকরণের নতুন মাত্রা যোগ করেছে জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক দল হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। বিএনপির হবু জোট
সঙ্গে এই দলটি এতদিন সংস্কারের পক্ষে স্বেচ্ছার থাকলেও সম্প্রতি তাদের অবস্থানে নাটকীয় পরিবর্তন এসেছে। গতকাল রোববার এক সংসদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম কার্যত বিএনপির সুরেই কথা বলছেন। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠানে তাদের দলের কোনো আপত্তি নেই। এই সমঝোতার আভাস পেয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ছাড়ের পেছনে রয়েছে বড় ধরনের রাজনৈতিক লেনদেন। গুঞ্জন রয়েছে, আগামী নির্বাচনে এনসিপিকে বিএনপির ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। আর সেই পথ সুগম করতেই জোটের শরিকরা নিজ দলের প্রতীকে নির্বাচন করার বাধ্যতামূলক আইনটি বাতিল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ এনসিপি তাদের দলীয় প্রতীক শাপলাকলি আনুষ্ঠানিকভাবে মেনে নিলেও আদতে তারা বৃহত্তর জোটের ছায়াতলে আশ্রয় খুঁজছে। এর মধ্যে একদিকে যেমন তাদের আসন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে, তেমনি অন্যদিকে বিএনপিরও জোটগত শক্তি বাড়বে। জামাত ইসলামী অবশ্য সরকারের এই সম্ভাব্য আইন পরিবর্তনের তীব্র সমালোচনা জানিয়েছে। একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে তারা বলছে, এটি ছোট দলগুলোকে বড় দলের কাছে জিম্মি করার একটি কৌশল। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গত কয়েকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে আসছে। তিনি সরাসরি অভিযোগ তুলছে যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে একটি নির্দিষ্ট দলের পক্ষ নিয়ে কাজ করছেন, যা তার নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। তার কথায় এনসিপি যখন একদিনে গণভোটের কথা বলছে, তখন আর বুঝতে বাকি থাকছে না যে সরকার বিএনপি আর এনসিপির একাকার হয়ে গেছে। তবে আজকের সম্ভাব্য ঘোষণার সবচেয়ে আশঙ্কাজনক দিকটি হলো সংবিধান সংস্কারের প্রস্তাব, যা জুলাই সনদ নামে পরিচিত, তার ভবিষ্যৎ নিয়ে। যে সনদকে জুলাইয়ের 2000-এরও বেশি শহীদের রক্তের দলিল বলে আখ্যায়িত করা হচ্ছিল, সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বাধ্যবাধকতায় হয়তো আর থাকছে না। এতদিন নিয়ম ছিল, সংস্কারের প্রস্তাবগুলো 270 দিনের মধ্যে বাস্তবায়ন না হলে তা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের অংশ হয়ে যাবে। সূত্র বলছে, আজকের ঘোষণার এই স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তির বিধানটিও বিলুপ্ত করা হতে পারে। এর অর্থ দাঁড়াবে, বিএনপি বা অন্য কোনো দল ক্ষমতায় এসে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতেও পারে, আবার নাও পারে। দৈনিক আমার দেশ পত্রিকার ভাষায়, এগুলো নিয়ে তখন আর কোনো মাথা ব্যথা থাকবে না। যদি তাই হয়, তবে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে সংস্কার বাস্তবায়নে কোনো নিশ্চয়তা নেই, সেই সংস্কার নিয়ে গত কয়েক মাস ধরেই হইচই, এত আলোচনা, এত রক্তক্ষয়ের কি প্রয়োজন ছিল? শুরুতে তো বলে দেওয়া যেতে পারত যে দেশের সবকিছুই বিএনপির ইচ্ছে মতো চলবে, কারণ তারাই ক্ষমতার মূল দাবিদার। আর বাইরেও আরও একটি স্পর্শকাতর বিষয় আজকের প্রেস ব্রিফিং এর আলোচ্য সূচিতে থাকতে পারে। সেটি হলো ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন পুরো অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রমের বৈধতা প্রদান। এমনও হতে পারে, গণভোটের মাধ্যমে এই সরকারের সব কর্মকাণ্ডকে সাংবিধানিক বৈধতা দেওয়ার একটি প্রস্তাবও রাখা হবে। এর সঙ্গে বিএনপির আরও একটি বড় দাবি পূরণের সম্ভাবনাও রয়েছে। দলটি চেয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার যেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হয়। যদি এটি তাই হয়, তবে এই সরকারের একমাত্র কাজ হবে একটি নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করা এবং বিদায় নেওয়া। সেক্ষেত্রে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি বা অন্যান্য অপরাধের বিচারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই বিচার করার এখতিয়ারও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আর থাকবে না। তাই এটি হবে মানুষের জন্য একটি বড় হতাশার কারণ। এই প্রেস ব্রিফিং এর পর রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রতিক্রিয়া কি হতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যদি সব ঘোষণা বিএনপির পক্ষে যায়, তবে নিঃসন্দেহে দলটি খুশির বন্যায় ভাসবে। তারা এমন একটি নির্বাচনী মাঠে প্রবেশ করবে যেখানে তাদের আধিপত্য বিস্তারের পথ প্রায় পরিষ্কার। ক্ষমতায় এলে তারা পূর্ববর্তী সরকারের মতোই একক কর্তৃত্ব নিয়ে দেশ পরিচালনার সুযোগ পাবে এবং নিজেদের মতো করে সবকিছু সাজিয়ে নিতে পারবে। বিএনপির কোনো কোনো নেতার কথায় সেই ইঙ্গিত পাওয়া গেছে। তারা প্রকাশ্যেই বলছে, জামায়াত বেশি বাড়াবাড়ি করলে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হতে পারে। অন্যদিকে জামাত ইসলামীকে এই পরিস্থিতির নীরবে মেনে নেবে সম্ভাবনা খুবই কম। যে সংস্কারকে তারা বিপ্লবের ফসল বলে মনে করছে, তা এইভাবে দুর্বল হয়ে পড়লে তারা নিশ্চিতভাবে একে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখবে। এই জন্যই জামায়াত সমমনা 8টি দল নিয়ে জরুরি বৈঠক ডেকেছে, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলগুলো রয়েছে। যদি ইউনূসের ঘোষণা বিএনপির পক্ষে যায়, তবে তারা গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার কঠোর কর্মসূচির দিকে ঝুঁকতে পারে। রাজপথে আবারও সংঘাতের কালো মেঘ ঘনিয়ে আসার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আর জাতীয় নাগরিক পার্টি, তারা সম্ভবত নীরব দর্শকের ভূমিকা পালন করবে। যেহেতু বিএনপির সঙ্গে তারা আসন সমঝোতা প্রায় চূড়ান্ত, তাই তারা কোনো ধরনের সংঘাতে জড়াতে চাইবে না। তাদের জন্য পরিস্থিতি দুদিকেই লাভজনক। যদি জামায়াতে
তাদের আন্দোলনে নির্বাচনে পিছিয়ে যায় তবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তাদের বাড়বে। আর যদি সময় মতো নির্বাচন করা যায় তবে বিএনপির করুণায় তারা এই সংসদীয় আসন পেতে ক্ষমতার অংশীদারিত্ব হবে। আর যদি সময় মতো নির্বাচিত হওয়া যায় তবে বিএনপির করুণায় তারা কিছু সংসদীয় আসন পেয়ে ক্ষমতায় অংশীদার হবে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় যারা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়েছে তারাই আজ ক্ষমতার সমীকরণে একে অপরকে প্রতারক গাদ্দার বলে আখ্যা দিচ্ছে। কিন্তু আসল প্রতারক কারা, সেই প্রশ্ন আজ জনমনে তীব্রভাবে উচ্চারিত হবে। জাতি এখন দম বন্ধ করে অপেক্ষা করছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আর কিছুক্ষণের মধ্যেই যে ঘোষণা আসবে তা নির্ধারণ করে দেবে বাংলাদেশের আগামী দিনের ভাগ্য। এটি কি ঐক্যের পথে এক নতুন সূচনা নাকি বিভেদ আর সংঘাতের এক নতুন অধ্যায়ের আরম্ভ? উত্তর মিলবে কিছুক্ষণের মধ্যেই।